সেজদি বড় অভিমানী, সে অভিমানের মূল্যও আছে অনামিকা দেবীর কাছে, অনেকখানি আছে। তবু সেজদির চিঠির উত্তর দেওয়া হয়ে ওঠে না। নিজে থেকেও একখানা চিঠি সেজদিকে দেওয়া হয়ে ওঠে কই। অথচ সেই না হয়ে ওঠার কাঁটাটা ফুটে থাকে মনের মধ্যে, আর সেই কাঁটা ফোটা মন নিয়েই হয়তো অন্য 7খানা চিঠি লিখে ফেলেন, মানে লিখতে হয়। বাংলাদেশের অসংখ্য পাঠক পাঠিকা অনামিকা দেবীর লেখা ভালোবাসে, তাই অনামিকা দেবীকেও ভালোবাসে। সেই ভালোবাসার একটা প্রকাশ চিঠি লিখে উত্তর পাবার প্রার্থনায়। সেই প্রার্থনায় থাকে কত বিনয়, কত আবেগ, কত সংশয়, কত আকুলতা। অনামিকা দেবী তাদের বঞ্চিত করবেন, তাদের সেই সংশয় ভঞ্জন করবেন না। সামান্য একখানা চিঠি, বই তো নয়, চিঠিও নয়, চিঠির উত্তর। কিঞ্চিৎ ভদ্রতা, কিঞ্চিৎ মমতা, কিঞ্চিৎ আন্তরিকতা, মাত্র এইটুকু। সেটুকু দিতে না পারলে নিজেকে ক্ষমা করতে পারবেন কি করে অনামিকা দেবী? তাছাড়া তাদের কাছেই বা অনামিকা দেবীর মূর্তিটা কোনভাবে প্রকাশিত হবে? হয়তো ওই কয়েক ছত্র লেখার অভাবে তাদের ক্যামেরায় অনামিকা দেবীর চেহারাটা হয়ে দাঁড়াবে উন্নাসিক, অহংকারী, অভদ্র। অনামিকা দেবী তা চান না। অনামিকা দেবী নিজের বাইরের চেহারাটা নিজের ভিতরের মতোই রাখতে চান। সামান্য অসত্যকায়, ঈষৎ অবহেলায় তাতে ধুলো পড়তে দিতে চান না। এছাড়া প্রয়োজনীয় চিঠিপত্রের সংখ্যাও তো কম নয়। গতানুগতিক সাধারণ জীবনের বাইরে অন্য কোনো জীবনের মধ্যে এসে পড়লেই তার একটা আলাদা দায়িত্ব আছে। সেসব দায়িত্ব সম্ভবত পালন করতেই হয়, অন্তত তার চেষ্টাটাও করতে হয়। ব্যবহারটা যেন ত্রুটিহীন হয়। অতএব কিছুই হয় না শুধু একান্ত প্রিয়জনের ক্ষেত্রে, সেখানে ত্রুটির পাহাড়। সেখানে দিনের পর দিন, মাসের পর মাস ভারী হয়ে ওঠে অপরাধের বোঝা। তবু হয়ে ওঠে না। কিন্তু কারণটা কি? ওই 7খানার সঙ্গে আর একখানা যোগ করা কি এতই অসম্ভব? হয়তো অসম্ভব নয়, কিন্তু আবার অসম্ভবও। প্রিয়জনের পত্র দায়সারা করে লেখা যায় না, অন্তত অনামিকা দেবী পারেন না। অনামিকা দেবী তার জন্যে চান এক টুকরো নিভৃতি, এক মুঠো অবকাশ। অনামিকা দেবীর খোলসের মধ্যে থেকে নিজের বার করে এনে খোলা মনের ছাদে এসে বসা। কিন্তু কোথায় সেই নিভৃতি? কোথায় সেই অবকাশ? কোথায় সেই নিজেকে একান্তে নিয়ে বসবার খোলা ছাদ? নেই। মাসের পর মাস সে অবস্থা অনুপস্থিত। তাই ত্রুটির পাহাড় জমে। তাই প্রিয়জনের খামের চিঠি খোলার আগে বুকটা দুরুদুরু করে। মনে হয় খোলার সঙ্গে সঙ্গে ওর মধ্যে থেকে টুক করে যেটুকু খসে পড়বে সে হচ্ছে একখণ্ড উদাসীন অভিমান। কিন্তু প্রিয়জনের সংখ্যা অনামিকা দেবীর কত? খামখানা খোলার আগে তার উপর মৃদু একটু হাত বোলালেন অনামিকা, যেন সেজদির অভিমানের আবরণটুকু মুছে ফেলতে চাইলেন। তারপর আস্তে খামের মুখটা খুললেন। আর সেই সময় টেলিফোনটা আবার ঝনঝনিয়ে উঠল। অনামিকা দেবী আছেন? কথা বলছি। শুনুন, আমি বাণীনগর বিদ্যামন্দির থেকে বলছি, বললেন তিনি তার বক্তব্য। অনামিকা দেবীর কথায় কানমাত্র না দিয়ে জোরালো গলায় যা জানালেন তা হচ্ছে, এই উচ্চ আদর্শপুত বিদ্যামন্দিরের পারিতোষিক বিতরণ উৎসবে ইতিপূর্বে অনেক মহা ব্যক্তি এসে গেছেন। এবার অতঃপর অনামিকা দেবীর পালা। অতএব ধরে নিতে হয় এই সূত্রে অনামিকা দেবী মহাদের তালিকায় উঠলেন, অথবা ইতিপূর্বেই উঠে বসেছিলেন, শুধু পালাটা আসতে বাকি ছিল। অনামিকা দেবীর ক্ষীণ প্রতিবাদ, মৃদু আপত্তি বানের জলে ভেসে গেল। ওপিঠ থেকে সবল ঘোষণা এলো, কার্ড ছাপতে পাঠিয়ে দিচ্ছি। সেজদির চিঠিটা অনেকক্ষণ আর পড়তেই ইচ্ছে হলো না, যেন একটা কোমল সুরের রেশের ওপর কে তবলা পিটিয়ে গেল। তারপর খুলে পড়লেন। সেজদি লিখেছে, অনেক তো লিখেছ,
কাগজ খুললেই অনামিকা দেবী, কিন্তু সেটার কি হলো? সেই বকুলের খাতাটার? খাতাখানা পোকায় কেটে শেষ করেছে নাকি হারিয়ে গেছে? কিন্তু বলে ছেড়ে দিয়েছে সেজদি। আর কোনো কথা লেখেনি, শুধু তলায় নাম সই সেজদি। চিঠি লেখার ধরনটা সেজদির বরাবরই এই রকম। চিঠির রীতি নীতি সম্পর্কে মোটেই নিষ্ঠা নেই তার। বাড়ির যাকেই চিঠি দাও, বাড়ির অন্যান্য সদস্যদের যথাবিহিত সম্মান ও আশীর্বাদ জানানো যে একান্ত আবশ্যক, চিঠিটা যে প্রধানত কুশল বিনিময়ের উদ্দেশ্যে আর পরিচিত জগতের সব কিছু খবরের আদান প্রদানটাই যে আসল প্রসঙ্গ হওয়া সঙ্গত, এ বোধ নেই সেজদির। চিঠিতে সেজদি হঠাৎ যেন কথা কয়ে ওঠে, আর কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়াটাই যেন স্বভাব তার। তেমনই হঠাৎ থেমে যায়, তাই কিন্তু বলে থেমে গেছে। কিন্তু বক্তব্যটা শেষ করলে বুঝি অনামিকার মনের মধ্যে এমন একটা কণ্টক প্রবেশ করিয়ে দিয়ে রাখতে পারত না সেজদি। অনামিকা চিঠিটা শেষ করে তার সেই অশেষ বাণীটি চিন্তা করতে লাগলেন। বকুলের খাতার কি হলো? অনামিকা দেবী কি সেটা হারিয়ে ফেলেছেন, না সত্যিই অবহেলায় ঔদাসীন্যে পোকায় কাটিয়ে শেষ করেছেন? কোথায় সেই খাতা? অনামিকাকে খুঁজতে বসবেন? কিন্তু সেই অনেক দিনের আগের অনাদৃত খাতাটা খোঁজবার সময় কোথায় অনামিকার? আজই একটা সাহিত্য সম্মেলন উপলক্ষে উত্তরবঙ্গ যেতে হচ্ছে না তাকে? গোটা 3 দিন সেখানেই যাবে। তারপর ফিরে এসেই ওই বাণীনগর বিদ্যামন্দির, তারপর দিন বিশ্বনারী প্রগতি সংঘ, তারপর দিন যুব উৎসব, তারপর 3 দিন কোথায় কোথায় যেন ডায়েরি খাতা দেখতে হবে। বকুলের খাতা তবে কখন খোঁজা হবে? ধুলোর স্তর সরিয়ে কখন খুলে দেখা হবে? দিন যাচ্ছে তো ঝড়ের মতো। সেই ঝড়ের ধুলো গিয়ে জমছে সমস্ত পুরনোর উপর, সমস্ত তুলে রাখা সঞ্চয়ের উপর। সেজদির সেই এখানে বাতাস নেই নামের কবিতায় লেখা চিঠিটার কথা মনে পড়ল। বরের উপর অথবা জীবনের উপরেই অভিমান করে সেজদি একদা কবিতা লেখা বন্ধ করে দিয়েছিল। প্রেমের কবিতা আর লিখতই না। সেজদির বর অমলবাবুর ধারণা ছিল ভিতরে ভিতরে একটি প্রণয় কাণ্ড আর গোপন কোনো প্রেমা সম্পদ না থাকলে এমন গভীর প্রেমের কবিতা লেখা সম্ভব নয়। আদি অনন্তকালের সমস্ত মানুষের মধ্যেই যে অল্প বিস্তর একটি প্রণয়কাণ্ড থাকে আর চিরন্তন এক প্রেমাস্পদ ও অবিনশ্বর মহিমায় বিরাজিত থাকে, হৃদয়ের সমস্ত আকুতি সেখানে গিয়েই আছাড় খায়, একথা বোঝবার মনটা ছিল না অমলবাবুর। তাই অমলবাবু তার আপন হৃদয়ের অধীশ্বরীর হৃদয়ের উপর কড়া নজর রাখতেন। সেই হৃদয়ের জানলা দরজার খিল ছিটকিনি যেন কোনো সময় খোলা না থাকে, যেন বাইরের ধুলো জঞ্জাল এসে ঢুকে না পড়ে, অথবা ভিতরটাই ফসকে বেরিয়ে না পালায় কোনো ফাঁক দিয়ে। খিল ছিটকিনিগুলো তাই নিজের হাতে বন্ধ করতে চেষ্টা করতেন। সেজদিও চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খেয়েছিল। সেজদি প্রেমের কবিতা লেখা ছেড়ে দিয়েছিল। তারপর তো অমলবাবু মারাই গেলেন। কিন্তু তারপর সেই নিঃসঙ্গতার ভূমিতেও আর গভীর গভীর প্রেমের কবিতা লেখেনি সেজদি, বরং তলিয়ে গেছে আরও গভীরে। সেখানে বুদ্বুদ ওঠে না, অথবা হৃদয় নামক বস্তুটা একতলার ঘরটা থেকে উঠে গেছে মস্তিষ্কের চিলে কোঠায়। নামকরা লেখিকা অনামিকা দেবীও বলেন, তোর কবিতা এখন আর পড়ে বুঝতে পারি নে বাবা। দেখা সাক্ষাৎ প্রায় নেই। সেজদি জীবনে আর বাপের বাড়ি আসবো না প্রতিজ্ঞা নিয়ে বসে আছে দূরে, অথচ অনামিকা দেবীর সেই বাপের বাড়িটাই একমাত্র ভরসা। অনামিকার নিজের কোনো বাড়ি নেই। সেজদির কাছে তাই কদাচ কখনো নিজেই যান, তা সে কদাচই চিঠির মাধ্যমই সব। নতুন কবিতা লিখলে লিখে পাঠায় সেজদি, মন্তব্য পাঠান অনামিকা দেবী। তবে আবার মাঝে মাঝে খুব সরল ভাষায় আর সাদা সিধে ছন্দে কবিতায় চিঠি লেখে সেজদি অনামিকাকে আর তার সেই ছোট্ট বন্ধু মোহনকে।
অসমবয়সীর সঙ্গে বন্ধুত্ব করবার আশ্চর্য একটা ক্ষমতা আছে সেজদির, আর সেই অসমরাও দিব্যি সহজে নির্দ্বিধায় সেজদির সঙ্গে সমান হয়ে গিয়ে মিশে যায়। এই ক্ষমতা সকলের থাকে না, এই ক্ষমতা দুর্লভ। শিশুর বন্ধু হতে পারার ক্ষমতাটা ঈশ্বরপ্রদ। একদা নাকি সেজদিদের পাশের বাড়ির বাসিন্দা ছিল মোহনরা, অর্থাৎ তার মা বাবা। অবাঙালি সেই ভদ্রলোকদের সঙ্গে সেজদিদের পরিচয় স্বল্পই ছিল, কিন্তু তাদের বছর 4-5 ছেলেটা সেজদির কাছেই পড়ে থাকত। সেজদির সঙ্গে গল্প করে করে বাংলায় পোক্ত হয়ে গিয়েছিল সে। কবেই তারা অন্যত্র চলে গেছে। মোহন স্কুলের গণ্ডি ছাড়িয়ে হয়তো কলেজেই উঠে গেছে এখন, তবু আন্টির সঙ্গে সম্পর্কটা রেখেছে বজায়। শেষদিকে নাকি তাকে মাঝে মাঝে ছন্দবদ্ধে পত্র লিখতে হয়, সেই তার ছেলেবেলার মতো। সেও নাকি আজকাল বাংলা কবিতায় হাত মক্স করছে, আর সেটা শেষদির উপর দিয়েই। অতএব ওটা চলে, আর চলে অনামিকা দেবীর সঙ্গে। এখানে বাতাস নেই লিখেছিল কবে যেন, একটু একটু মনে পড়ছে। এখানে বাতাস নেই, দিন রাত্রি স্তব্ধ হয়ে থাকে। ওখানে উন্মত্ত ঝড় তোমারে আচ্ছন্ন করে রাখে। তোমার কাজের ডানা অবিশ্রাম পাখা ঝাপটায়, আমার বিশ্রাম সুখ সময়ের সমুদ্রে হারায়। এখানে বাতাস নেই, দেয়ালের ক্যালেন্ডার চুপ। তোমার তারিখপত্র ঝড়ে উড়ে পড়ে ঝুপঝুপ, ঘন্টা মিনিটেরা যেন। না, আর মনে পড়ছে না। আরও অনেকগুলো লাইন ছিল। অনামিকা দেবী সেই তুলনামূলক ভঙ্গিতে লেখা কবিতাপত্র পড়ে অবাক হয়ে গিয়েছিলেন। ভেবেছিলেন, শেষদির সঙ্গে আমার কতদিন দেখা নেই, শেষদি আমার এই ঝড়টা তো চোখেও দেখেনি, তবু এত পরিষ্কার বুঝল কি করে? শুধু নিজের বিপরীতে দেখে। অথচ এই ঝড়ের গতিবেগটা সর্বদা যারা দেখে তারা তো তাকিয়েও দেখে না, বরং বলে, বেশ আছো বাবা, দিব্যি টেবিল চেয়ারে বসে বানিয়ে বানিয়ে যা ইচ্ছে লেখো, আর তার বদলে মোটা মোটা চেক। যাকগে, থাক তাদের কথা। বকুলের খাতাটা খুঁজতে হবে, কিন্তু কোথায় সেই খোঁজার ঠাঁইটা? বাক্স, আলমারি, পুরনো সিন্দুক, না আরও অন্য কোনোখানে? সেই অন্য কোনোখানটা কি আছে এখনো অনামিকা দেবীর? 3 তলা থেকে নেমে এলেন অনামিকা দেবী। কারা যেন দেখা করবার জন্য অপেক্ষা করছে। এমন অবস্থা সারাদিনে অনেকবার ঘটে। 3 তলা থেকে নেমে নেমে আসতে হয়। মেজদা বলে, তার থেকে বাবা তুই নিচের তলা একটা ঘরেই পড়ে থাক, এতবার সিঁড়ি ভাঙাচ্ছে ভালো। ভালোবেসেই বলে, অন্য কোনো মতলবে নয়। 3 তলার লোভনীয় ঘরখানা বোন আগলে রেখেছে বলে কৌশলে তাকে নিচে নামাতে চাইবে। এমন নীচ ভাবা উচিত নয় দাদাদের। এটা ঠিক, বাবার বিলের অধিকারেই আছেন তিনি, তথাপি দাদারা তেমন হলে টিকতে পারা সম্ভব ছিল কি? না, অনামিকার প্রতি কোনো দুর্ব্যবহার হয় না। এই যে রাত দিন বাড়িতে লোকজন আসছে, এই যে যখন তখন মহিলা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, বৌদিরা তাকে কিছু বলতে আসেন না। অনামিকা দেবীকে কেউ কিচ্ছু শোনাতে আসেন না। যে যা শোনান নিজ নিজ স্বামী পুত্রকে অথবা ভগবানের বাতাসকে। বড় তরফের অবশ্য দাদা বেঁচে নেই, আর বড় বৌদি থেকেও নেই। তবে বড়র অংশটুকু আগলে বাস করছে তার ছেলে অপূর্ব। আছে, তবে অপূর্ব তার স্ত্রী কন্যা নিয়ে বাড়ির মধ্যেই আলাদা। অপূর্বর স্ত্রী রুচি পছন্দ শৌখিন, মেয়েকে আধুনিক স্টাইলে মানুষ করতে চায়। খুড়শাশুড়িদের সঙ্গে ভেড়ার গোয়ালে তাকে থাকতে রাজি নয় সে। তাই বাড়ির মধ্যেই কাঠের স্ক্রিন দিয়ে নিজের বিভাগ ভাগ করে নিয়েছে অপূর্ব। দোতলার দক্ষিণের বারান্দাটা অপূর্বের ভাগে। বারান্দাটাকে অবশ্য আর বারান্দা রাখেনি অপূর্ব, কাঁচের জানলার গ্রিল বসিয়ে সুন্দর একখানি হলে পরিণত করে ফেলেছে। সেখানে তার খাবার টেবিল আর বসবার সোফা সেট দুভাগে সাজানো। অপূর্বর স্ত্রীর অলকার মাথাটা চমৎকার,
তার মাথা থেকেই তো বেরিয়েছে এসব পরিকল্পনা। তা নইলে এই চিরকেলে সনাতনী বাড়িটি তো সেই সনাতন ধারাতেই চলে আসছিল। সেই মাটিতে আসন পেতে খাওয়া, সেই মাটিতে সরঞ্জাম ছড়িয়ে এলোমেলো করে চা বানানো, কোথাও সৌকুমার্যের বালাই ছিল না। বাড়িখানা নেহাত ছোট নয়, কিন্তু সবটাই কেমন একাকার। ফ্ল্যাট বাড়ির স্টাইল নেই কোনোখানে, তাই বাড়ি থেকে কোনো আয়ের উপায়ও নেই। ভবিষ্যৎ বুদ্ধি ছিল না আর কি বাড়ি বানানেওয়ালার। এসব দেখে শুনে অলকা হতাশ হয়ে নিজের এলাকাটুকু নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছে। তার মেয়ে অভিজাতদের স্কুলে পড়ে, আর চাকর বুশ শার্ট আর পাজামা পরে চটি পায়ে রাঁধে। অনামিকা দেবীর মেজ বৌদি আর সেজ বৌদি প্রথম দিকে ভাসুরপো বউয়ের অনেক সমালোচনা করেছিলেন, কিন্তু বিদ্রূপের ফুলঝুরি ছড়িয়েছিলেন। কিন্তু ক্রমশ নিজেরাই ওই আধুনিকতার সুবিধেগুলো অনুধাবন করেছেন এবং কখন অলক্ষ্যে সেগুলির প্রবর্তনও করেছেন। এখন ওরা পুরুষদের অন্তত টেবিলে খেতে দেওয়াটা বেশ ভালো মনে করেন। অনামিকা দেবী অবশ্য এসবের মধ্যে ঢোকেন না কখনো, না মন্তব্য না মত প্রকাশে। আজীবনের এই জায়গাটায় তিনি যেন আজীবনই অতিথি। অতিথির সৌজন্যে, অতিথির কুণ্ঠা এবং অতিথির নির্লিপ্ততা নিয়েই বিরাজিত তিনি। নিচে নেমে এসে দেখলেন জনা ৩-৪ বিজ্ঞ ভদ্রলোক অনামিকাকে দেখে সশ্রমভাবে নমস্কার করলেন। প্রতি নমস্কারের পালা চুকল, তারপর কাজের কথায় এলেন তারা। একটি আবেদনপত্র স্বাক্ষর করাতে এসেছেন। দেশের সমস্ত মান্যগণ্য বিশিষ্ট চিন্তাবিদ, শিক্ষাবিদ, সমাজকল্যাণী আর শুভবুদ্ধি সম্পন্নদের স্বাক্ষর সংগ্রহ করতে নেমেছেন তারা। অনামিকা দেবীকেও ফেলেছেন সেই দলে। কিন্তু আবেদনটা কিসের? আবেদনটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। এই দুর্নীতি সাগরে নিমজ্জিত দেশের অন্ধকার ভবিষ্যৎ দেখে বিচলিত বিপর্যস্ত এরা যে সাগরে বাঁধ দিতে নেমেছেন। ওজস্বিনী ভাষায় এবং বিক্ষুব্ধ গলায় বলেন তারা, ভাবতে পারেন কোথায় আজ নেমে গেছে দেশ? খাদ্যে ভেজাল দিচ্ছে, ওষুধে ভেজাল দিচ্ছে, শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলছে। এমনভাবে বলেন যেন এইমাত্র টের পেয়েছেন তারা দেশে এইসব ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটছে। অনামিকা দেবী মনে মনে বলেন, খোকাবাবুরা, এইমাত্র বুঝি স্বর্গ হতে টসকে পড়েছ? এই মর্তভূমে বিধাতার হাত ফসকে? কিন্তু সে তো মনে। মুখে শান্ত সৌজন্যের পালিশের ঈষৎ দুঃখের নকশা কেটে বলেন, সে তো করছেই বলেই তো চুপ করে থাকলে চলবে না অনামিকা দেবী। সমাজের দুর্নীতিতে আপনাদের দায়িত্ব সর্বাধিক। শিল্পী সাহিত্যিকরা যদি দায়িত্ব এড়িয়ে আপন উচ্চ মানুষের গজদন্ত মিনারে বসে শুধু কল্পনার স্বর্গ গড়েন, তাহলে সেটা হবে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা। অনামিকা দেবী চমকিত হন। না, ভয়ঙ্কর নতুন এই কথাটাই নয়, ভদ্রলোকের কণ্ঠস্বরে। ওর মনে হয় বাড়ির লোকেরা শুনলে ভাববে কেউ আমাকে ধমক দিতে এসেছে। চমকিত হলেও শান্তস্বরেই বলেন, কিন্তু আবেদনটা কার কাছে? কার কাছে? ভদ্রলোক উদ্দীপ্ত হন। মানুষের শুভবুদ্ধির কাছে। মানুষ মানে ওই সব ভেজালদার চোরা কারবারিদের কাছে? খুব আস্তে, খুব নরম করেই কথাটা বললেন অনামিকা দেবী। ভদ্রলোকেরা যেন আহত হলেন, আর সেটা অপ্রকাশও রাখলেন না। ক্ষুব্ধ গলাতেই বললেন, আপনি হয়তো আমাদের প্রচেষ্টাকে লঘুচক্ষে দেখছেন, কিন্তু আমরা বিশ্বাস করি মানুষের শুভবুদ্ধি কোনো সময়ে না কোনো সময় জাগ্রত হয়। সে তো নিশ্চয়। অনামিকা দেবী নম্র গলায় বলেন, দেখি আপনাদের আবেদনপত্রের খসড়াটা। ব্যাগ খুলে সন্তর্পণে বার করেন ভদ্রলোক। জোরালো গলায় বলেন, দেশের এই দুর্দিনে আপনাদের উদাস থাকলে চলবে না অনামিকা দেবী। অন্ধকারে পথ দেখাবে কে? কল্যাণের বাতি জেলে ধরবে কে? যুগে যুগে কালে কালে দুর্নীতিগ্রস্ত সমাজকে পঙ্কশয্যা থেকে আবার টেনে তুলেছে সাহিত্য আর শিল্প। অনামিকা দেবী মৃদু হেসে বলেন, তাই কি ঠিক? ঠিক নয়? বলেন কি? তাহলে তো সম্ভবামী যুগে যুগে কথাটার অর্থই হয় না।
বলে মৃদু হেসে কাগজটায় চোখ বুলোন অনামিকা দেবী। ভাষা সেই একই যা ভদ্রলোকরা আবেগদীপ্ত গলায় বলেছেন। দেশ পাপপঙ্কে নিমজ্জিত, মানুষের মধ্যে আর আদর্শ নেই, বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, প্রেম নেই, পরার্থপরতা নেই, মানবিকতা বোধ নেই, সর্বস্ব হারিয়ে মানুষের ধ্বংসের পথে চলেছে। কিন্তু চলেছে বলেই কি চলতে দিতে হবে, বাঁধ দিতে হবে না? অনামিকা দেবী মনে মনে হাসলেন, ভাবলেন আমার একটি স্বাক্ষরেই যদি এতগুলো নেই হয়ে যাওয়া দামি বস্তুকে ফিরিয়ে আনার সাহায্য হয় তো দেব বই কি সেটা। তবে বিশ্বাস জিনিসটা যে সত্যিই বড্ড বেশি চলে গেছে তাতে আর সন্দেহ কি? নচেত তোমাদের এইসব মহৎ চিন্তা আর মহৎ কথাগুলির মধ্যে কোনো আশার রস পাচ্ছি না কেন? কেন মনে হচ্ছে কেবলমাত্র দুর্নীতিগ্রস্ত মানুষকে শুভবুদ্ধির শুভ্র আলোক দেখবার ব্রত নিয়েই তোমরা এই দুপুরে রোদে গলদধর্ম হয়ে ঘুরে বেড়াচ্ছ? এ কি আর সত্যি? এটা বোধহয় তোমাদের কোনো মতলবগ্রন্থের সুচারু মলাট। তারপর ভাবলেন, মলাট নিয়েই তো কারবার আমাদের। এই যে সাহিত্য নিয়ে এত গালভরা কথা, সে সাহিত্য বিকয়ে তো মলাটের জোরেই। যার গেট আপ যত জমকালো তার তত বিক্রি। কলমটা তুলে নিয়ে বসিয়ে দিলেন স্বাক্ষর। ওরা প্রসন্ন মুখে ফিরে গেলেন। অনামিকা দেবী তাকিয়ে রইলেন অনেকক্ষণ সেই চলে যাওয়া পথের দিকে। তারপর ভাবলেন, মতলবী যদি না হও তো তোমরা অবোধ, তাই চোরা কারবারি শুভবুদ্ধির দরজায় হাত পাততে বসেছ। যাক, যাই হোক, উদ্দেশ্য সিদ্ধির খুশি দেখা গেল ওদের মুখে। সেদিন দেখা যায়নি তাদের সেই আর এক মানব কল্যাণ ব্রতীদের। 3-4টি রোগা রোগা কালো কালো ছেলে আর একটি মেয়ে এসেছিল সেদিন এই একই ব্যাপারে, আবেদনপত্রে স্বাক্ষর। তাদের চিন্তা শুধু দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, সমগ্র বিশ্বের পরিপ্রেক্ষিতে চিন্তা তাদের। এই যুদ্ধোন্মাদ পৃথিবীকে শান্তির মন্ত্র দেবার জন্য স্বাক্ষর সংগ্রহ করে বেড়াচ্ছে তারা। অনামিকা দেবী বলেছিলেন, আমার মনে হয় না যে এই পদ্ধতিতে সত্যকার কাজ হবে। ওরা ক্ষুব্ধ হয়নি, আহত হয়নি, ফোঁস করে উঠেছিল। বলেছিল, তবে কিসে সত্যকার কাজ হতে পারে বলে মনে হয় আপনার? অনামিকা দেবী হেসে উঠেছিলেন। আমার এমন কি বুদ্ধি যে চট করে একটা অভিমত দিই? তবে মনে হচ্ছিল উন্মাদের কাছে শান্তির আবেদনপত্রের মূল্য কী? ওরা যুক্তি ছেড়ে ক্রোধের শরণ নিয়েছিল। বলেছিল, তাহলে আপনি যুদ্ধই চান, শান্তি চান না? তারপর 2-1 বাক্য বিনিময়ের পরই, আচ্ছা ঠিক আছে, সেই দেওয়া না দেওয়া আপনার ইচ্ছে, তবে এই থেকে আপনাদের সাহিত্যিকদের মনোভাব বোঝা যাচ্ছে বলে ঠিকরে বেরিয়ে গিয়েছিল। শান্তির জন্য দরজায় দরজায় আবেদন করে বেড়াচ্ছে ওরা, কিন্তু সহিষ্ণুতা শব্দটার বানান ভুলে গেছে। সেদিন তারা রাগ করে চলে গিয়েছিল, অনামিকা দেবী অস্বস্তি বোধ করেছিলেন। আজ আর অস্বস্তি নেই। আজ এরা প্রসন্ন মুখে বিদায় নিয়েছেন। স্বস্তি কেনবার এই উপায়। অন্যের বাসনা চরিতার্থের উপকরণ হও, অন্যের মতলবের শিকার হও, আর তাদের ওই উপরের মালাটটা দেখেই প্রশংসায় পঞ্চমুখ হও। ভিতর পৃষ্ঠায় কি আছে তা বুঝতে পেরেছ? এ কথা বুঝতে দিও না, ব্যাস পাবে স্বস্তি, নচেত বিপদ, নচেত দুঃখের আশঙ্কা। বাইরে এখনো রোদ ঝাঁঝাঁ করছে, গরমের দুপুর কেটেও কাটে না। কত কাজ জমানো রয়েছে, কত তাগাদার পাহাড় গড়ে উঠেছে, তবু এই সময়টাকে যেন কাজে লাগানো যাচ্ছে না। শেষ দিকে কি চিঠি লিখবেন এখন? শেষদির চন্দননগরের সেই গঙ্গার ধারের বাড়িটা মনে পড়ল। অমলবাবু শেষদির জীবনে আর কোনো সঞ্চয় রেখে গেছেন কিনা জানা নেই, তবু স্বীকার না করে উপায় নেই, এই এক পরম সঞ্চয় রেখে গেছেন তিনি শেষদির জীবনে। গঙ্গার ধারের সেই ছোট্ট বাড়িটি, সেখানে একা থাকে শেষদি, শুধু নিজেকে নিয়ে। 2 কৃতি ছেলে থাকে নিজ নিজ কাজের জায়গায়, তাদের মস্ত কোয়ার্টার, মস্ত বাগান, আরাম আয়ের স্বাচ্ছন্দ্য। কিন্তু শেষদিকে সেখানে ধরে না। শেষদির চাই আরও অনেকখানি আকাশ, আরও অনেকখানি বাতাস। তাই গঙ্গার ধারের বারান্দা দরকার তার। তবু শেষদি লেখে, এখানে বাতাস নেই। বাতাসের যোগানদার
তবে কে?